আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা স্ট্যাটিস্টিক্স বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্সে টেস্ট, বিভিন্ন রকম টেস্ট আমাদের আছে। এই টেস্টগুলো করতে হয়। আমরা যখন কোনো গ্রুপ অফ স্টুডেন্টের বিষয় নিয়ে আলোচনা করি, তাদেরকে কম্পেয়ার করতে চাই, সেই কম্প্যারিজনের সময় আমাদের এই টেস্টগুলো করে আমরা কম্পেয়ার করি। তো এখন আমাদের এই টেস্টের মধ্যে দুই প্রকারের টেস্ট আছে। একটিকে বলা হয় পরামাত্রিক টেস্ট, আরেকটিকে বলা হয় অপরামাত্রিক টেস্ট, যেটাকে বলা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট অ্যান্ড নন প্যারামেট্রিক টেস্ট। যদি আমরা বলি প্যারামেট্রিক টেস্ট, প্যারামেট্রিক টেস্ট and non-parametric test. এই দুই প্রকারের টেস্ট আছে। আমরা আজকে প্যারামেট্রিক টেস্ট নিয়ে আলোচনা করব। প্যারামেট্রিক টেস্ট, এই প্যারামেট্রিক বা পরামাত্রিক, যাতে আমরা বলি টেস্ট মানে হচ্ছে কি, টেস্ট মানে হচ্ছে অভিক্ষা। আমরা এক্সামিনেশন এবং টেস্ট এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। এক্সামিনেশন আমরা বলি পরীক্ষা, আবার টেস্টেও আমরা বলি কখনো কখনো পরীক্ষা। তো এখন এই টেস্ট এবং পরীক্ষার মধ্যে একটু পার্থক্য আছে, আমরা এটা পরে আলোচনা করব। তো আমাদের এই প্যারামেট্রিক টেস্ট, পরামাত্রিক অভিক্ষা, যদি আমরা বলি পরামাত্রিক অভিক্ষা বা পরামাত্রিক পরিসংখ্যানিক অভিক্ষা আমরা বলতে পারি। এই পরামাত্রিক অভিক্ষা বা পরামাত্রিক পরিসংখ্যানিক অভিক্ষা, এটা আমরা বলতে পারি। তাহলে আমাদের এই প্যারামেট্রিক টেস্ট বা পরামাত্রিক অভিক্ষা আমরা কাকে বলব? আমরা যদি দেখি যে যখন আমরা কোন তথ্য বিশ্ব থেকে, আপনাদের প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তথ্য বিশ্ব, আমরা যখন গবেষণা করি সেই গবেষণার ক্ষেত্রে আমরা ইনফরমেশন কালেকশন করি। তো এই ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করি, সেই তথ্যগুলোকে আমরা বিভিন্ন ভাবে আমরা স্ট্যাটিস্টিক্যালি আমরা তাকে পরীক্ষা করি। তো এই যখন আমরা কোন তথ্য বিশ্ব থেকে আমরা কি করব, তথ্য কালেকশন করব, সেই তথ্যগুলো বা নমুনাগুলো আমরা চয়ন করব, তার একটা নির্দিষ্ট প্যারামিটার বা একটা মাত্রা, একটা ডাইমেনশন, সেই ডাইমেনশনটা এখানে সুনির্দিষ্ট থাকবে, মানে কিছু শর্তযুক্ত থাকবে প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে। আমরা আবার যখন নন প্যারামেট্রিক টেস্টে যাব, তখন সেখানে যে দেখব তার বিপরীত, তার ভাইস ভার্সা, যে নন প্যারামেট্রিক টেস্ট এবং প্যারামেট্রিক টেস্ট ভাইস ভার্সা। তাইলে আমরা নন প্যারামেট্রিক টেস্টে কোনো সুনির্দিষ্ট কোনো শর্ত থাকবে না, বাট আমাদের এই প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে এখানে সুনির্দিষ্ট শর্ত থাকবে। অর্থাৎ আমরা যদি বলি যে এই পরামাত্রিক পরিসংখ্যানিক অভিক্ষা হলো সেই ধরনের অভিক্ষা যেখানে যে তথ্য বিশ্ব বা সমগ্র থেকে নমুনা চয়ন করা হয়েছে, তার মাত্রা বা প্যারামিটার সম্পর্কে কিছু সুনির্দিষ্ট শর্ত থাকবে। তাহলে আমরা কি বলছি, যে পরামাত্রিক পরিসংখ্যানিক অভিক্ষা হলো সেই ধরনের অভিক্ষা যেটিতে যে তথ্য বিশ্ব বা সমগ্র থেকে নমুনা চয়ন করা হয়, তার মাত্রা অর্থাৎ প্যারামিটার সম্পর্কে সুনির্দিষ্ট শর্ত থাকবে। এটা হচ্ছে আমাদের পরামাত্রিক পরিসংখ্যানিক অভিক্ষা। অথবা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি, যে ধরনের টেস্ট বা অভিক্ষায় তথ্য বিশ্ব বা সমগ্রকের প্যারামিটার বা মাত্রা বা মান সম্বন্ধে কিছু সুনির্দিষ্ট শর্ত থাকবে, আমরা তাকে বলবো পরামাত্রিক পরিসংখ্যানিক অভিক্ষা। তাই আমরা পরামাত্রিক পরিসংখ্যানিক অভিক্ষা কাকে বলে আমরা জেনারেলি আমরা সেটা জেনে গেলাম। আমরা যদি দেখি এই পরামাত্রিক পরিসংখ্যানিক অভিক্ষা, এটা বিভিন্ন প্রকার পরামাত্রিক পরিসংখ্যানিক অভিক্ষা রয়েছে। যদি আমরা দেখি এই পরামাত্রিক পরিসংখ্যানিক অভিক্ষা আমরা কত ভাগে বা কত প্রকার টেস্ট হতে পারে, তাহলে টাইপস অফ, আমরা যদি বলি টাইপস অফ প্যারামেট্রিক টেস্ট,
টাইপস অফ প্যারামেট্রিক টেস্ট। তাহলে আমরা যদি দেখি তাহলে আমরা প্রথমে পাবো জেড টেস্ট, এরপরে আমরা পাবো টি টেস্ট, এরপরে আমরা পাবো এফ টেস্ট, এরপরে আমরা পাবো এনোভা, এটাকে এফ টেস্ট করা হয় এনোভা। তো আমরা এই যে এতগুলো জিনিস আমরা পাচ্ছি এই প্যারামেট্রিক টেস্টের মধ্যে। আমরা যখন জেড টেস্ট করতে যাব, আমরা যখন টি টেস্ট করতে যাব, যখন আমরা এফ টেস্ট করতে যাব, যখন আমরা এনোভা করতে যাব, তখন সেখানে আমরা যে তথ্য বিশ্ব থেকে ইনফরমেশন কালেকশন করব সেখানে একটা শর্ত নির্দিষ্ট থাকবে। তো এখন আমরা মূলত এই যে এতগুলো টেস্টের কথা আমরা বললাম, এই টেস্টগুলোতে যখন আমরা অঙ্ক করতে যাব তখন আমরা দেখব যে কি কি শর্ত সেখানে আছে, সেই শর্তগুলো আমরা কিভাবে ফুলফিল করব। মূলত হচ্ছে এখানে যে জিনিসটা যে আমরা কোনো পরীক্ষার ক্ষেত্রে অথবা তথ্য কালেকশনের ক্ষেত্রে এখানে দুটো গ্রুপ থাকবে। এই গ্রুপের মধ্যে তাদের আমরা আগে সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমরা মিন, মিডিয়ান, মোড বের করেছি। তো এখানে মূলত যে জিনিসটা লাগবে, আবার মেজার অফ ডিসপারশনের ক্ষেত্রে আপনাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে শিখিয়েছি, তাই না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করতে পেরেছি। তো ঠিক এখানে আমাদের যে জিনিসগুলো লাগবে যে এই দুই গ্রুপ স্টুডেন্টের মধ্যে, অথবা যদি আমরা কোনো শ্রেণীকক্ষের কোনো শাখার একটা শ্রেণীকক্ষকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, যেমন একটা শ্রেণীকক্ষের মধ্যে 70 জন স্টুডেন্ট আছে অথবা 80 জন স্টুডেন্ট আছে, সেই 80 জন স্টুডেন্টকে যদি আমরা ভাগ করে নেই 40-40 করে ভাগ করে নিয়ে আমরা দেখা গেল তাদেরকে দুইজন টিচার পড়াচ্ছে অথবা একজন টিচারই পড়াচ্ছে, পড়ানোর পরে তাদেরকে টেস্ট নেওয়া হলো, অভিজ্ঞতা গ্রহণ করা হলো অথবা এক্সামিনেশন নেওয়া হলো। নেওয়ার পরে তাদের যে মার্কসটা আসলো, সেই মার্কসটা তাদের যে মার্কসটা হলো, সবাই যে মার্কসটা হলো সেই মার্কসটাকে আমরা গড় করলাম, এভারেজ করলাম। সেই এভারেজের ক্ষেত্রে আমরা দেখা গেল যে ক শাখার একটা স্টুডেন্টের তার মার্কসের গড় আসছে 55, আবার খ শাখার একটা স্টুডেন্টের তাদের গড় আসছে 60। এখন এই যে 55 আর 60 আসলো, একই টিচার পড়ালো, একই সাবজেক্ট পড়ালো, তাদের পরীক্ষা দেওয়া হলো। এখন এই 60 এবং 55 এর তাদের মধ্যে সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ কোনো পার্থক্য আছে কিনা, এটা পরীক্ষা করার জন্য আমরা সাধারণত এই প্যারামেট্রিক এবং নন প্যারামেট্রিক দুই প্রকারের টেস্ট আমরা করে থাকি। তো আমরা যেহেতু প্যারামেট্রিক টেস্টের কথা আমরা বলছি, এখানে আমরা এই প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে জেড টেস্ট, টি টেস্ট, এফ টেস্ট অথবা এনোভা যাই করে না কেন, সেখানে এরকম এই যে শর্ত দেওয়া থাকে। আমরা এক গ্রুপ স্টুডেন্টকে তাদেরকে পরিচর্যা করলাম, আরেক গ্রুপ স্টুডেন্টকে হয়তো নর্মালি তাদেরকে ছেড়ে দিলাম। এখন তাদের যে পরীক্ষা নেওয়া হলো, সেই পরীক্ষার মধ্যে তাদের যে মার্কসটা আসলো, সেই এভারেজ মার্কসটার মধ্যে যে মিনের যে পার্থক্যটা হলো, এখানে মিন আসছে কত 55, এখানে আসছে 60, তাহলে এখানে 5 নম্বরের ডিফারেন্স হয়ে গেল। এখন আমরা তাদেরকে বলতে পারবো যে তারা সিগনিফিকেন্টলি বেশি ভালো করেছে, হ্যাঁ, তাৎপর্যপূর্ণ পার্থক্য তাদের মধ্যে আছে কিনা সেটা আমরা পরীক্ষা করব এই টেস্টগুলোর মাধ্যমে। এই আমরা যে জেড টেস্টের কথা বললাম, টি টেস্টের কথা বললাম, বা এফ টেস্ট বা এনোভার কথা বললাম, এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা সেটা করে থাকি। এটা রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো এখন আমরা এই টাইপস অফ প্যারামেট্রিক টেস্টের মধ্যে প্রথমে আমরা পেয়েছি জেড টেস্ট আর টি টেস্ট। আমরা এফ টেস্ট বা এনোভা আমরা পরবর্তীতে করি। জেনারেলি আমরা এই দুটো টেস্টের ক্ষেত্রে একটু বেশি করা হয়ে থাকে, এই জন্য এই দুটো টেস্টের কথা আমরা বেশি করে বলবো। তাহলে জেড টেস্টের কথা যদি বলি আর টি টেস্টের কথা যদি আমরা বলি, জেড টেস্ট আমরা কখন করব এবং টি টেস্ট আমরা কখন করব। তো দেখা যাচ্ছে যে আমরা যখন এই যে স্যাম্পলের কথা আমরা বললাম যে আমরা যখন গবেষণা করে থাকি তখন আমরা অবশ্যই স্যাম্পলিং করি। স্যাম্পলিং ছাড়া সেটা হবে না, স্যাম্পলিং আমাদের করতে হবে। এখন এই স্যাম্পলের সংখ্যাটা কেমন হবে আমরা জেনারেলি এটা জেনে রাখবো, কখনো কখনো সেটা ব্যতিক্রম হতে পারে। আমরা যখন জেড টেস্ট
অর্থাৎ স্যাম্পল সাইজ যদি আমরা এভাবে প্রকাশ করে থাকি জেড টেস্ট এবং টি টেস্টের ক্ষেত্রে যে স্যাম্পল সাইজ n যদি আমরা ধরে থাকি n গ্রেটার দেন 30 and n less than 30 তাহলে if sample size is n greater than 30 then we can use generally z test আমরা এটাতে কি করে z test আমরা ইউজ করে থাকি আর যখন এই sample size when sample size is less than 30 then আমরা সেখানে যে টেস্ট ইউজ করে থাকি সেটা হচ্ছে টি টেস্ট এটা জেনারেল ক্ষেত্রে আমরা সেটা করে থাকি যে n greater than 30 then z test n less than 30 then টি টেস্ট এটা আমরা করে থাকি তাহলে আমরা দেখব আগে স্যাম্পল সাইজ কত আছে জেড টেস্টের ক্ষেত্রে এবং টি টেস্টের ক্ষেত্রে আমরা আগে দেখব যে সেখানে স্যাম্পল সাইজ কত যদি স্যাম্পল সাইজ আমরা দেখে থাকি জেনারেলি বলছি কিন্তু হ্যাঁ এক্সেপশনাল কিন্তু হতে পারে কখনো কখনো আমরা এই n গ্রেটার দেন 30 হলেও কিন্তু আমরা টি টেস্ট করতে হতে পারে তাহলে আমাদের এই n গ্রেটার দেন 30 সেই ক্ষেত্রে আমাদের জেড টেস্টটা ইউজ করব আর n লেস দেন 30 স্যাম্পল সাইজ তখন আমরা টি টেস্ট ইউজ করে থাকব আচ্ছা এখন আমরা যদি একটু দেখি যে আমরা জেড টেস্ট আমরা আজকে আলোচনা করব কোন টেস্ট নিয়ে বলছিলাম জেড টেস্ট নিয়ে আমরা আলোচনা করব এই জেড টেস্টটা এখন আমরা যদি দেখি জেড টেস্টটা আসলে কি জেড টেস্ট আসলে কি আমরা যদি দেখি আগে আমরা বলছিলাম যে এই যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স যে দুটি গ্রুপের এই মিনের মধ্যে গড়ের মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে কিনা সেটা মেজার করার জন্য আমরা সাধারণত এই টেস্টগুলো করে থাকি তার মধ্যে আমরা জেড টেস্ট করছি তাহলে আমরা জেড টেস্ট আমরা কাকে বলবো যে ধরনের পরিসাংখ্যিক অভিক্ষা বা টেস্টের মাধ্যমে দুটি গড় মানের মধ্যে অর্থবহ পার্থক্য আছে কি না তা যাচাই করা হয় বা এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে জেড টেস্ট বলে এই কথা আমি আগে বলেছি যে দুটো মিনের মধ্যে এই যে দুই গ্রুপ স্টুডেন্ট আছে বা এই যে বলছিলাম খ শাখা এবং ক শাখা তাদের এই স্টুডেন্টের মধ্যে যে গড় নাম্বার আমরা পেয়েছি সেই গড় নাম্বারের মধ্যে তাদের সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে কিনা তা যাচাই করার জন্যই মূলত আমরা কি করে থাকি এই জেড টেস্ট করে থাকি অর্থাৎ যে এই তথ্য বিশ্ব হতে আমরা সংগৃহীত যে মৌলক দ্বারা গঠিত দুটি নমুনা দলের গড়ের মধ্যে তাদের পার্থক্য আছে কিনা সেটা আমরা সাধারণত এখানে নির্ণয় করে থাকি এখন আমরা যদি দেখি আমরা এরকম একটা অঙ্ক করি তাহলে আমরা এখান থেকে তার আগে আমরা একটু জেনে নিই জেড টেস্ট যখন আমরা অঙ্ক করতে যাব তখন আমাদের কি লাগবে একটা সূত্র লাগবে জেড টেস্টের সূত্র আছে আমরা যদি সূত্রগুলো দেখি Z is equal to M1 difference M2 divided by SED এখানে আমরা কোথাও এই যে ডিফারেন্সটা এখানে শূন্য দেওয়া হয় M1 ডিফারেন্স M2 minus 0 divided by SED অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি M1 ডিফারেন্স M2 divided by SED অথবা এখানে দেখা যাচ্ছে কেউ কোন বইতে M1 minus M2 divided by SED এরকম হয় এখন এই যে ডিফারেন্স যে চিহ্নটা দেওয়া হলো হ্যাঁ ইকুইভ্যালেন্ট সাইন এই এখানে ইকুইভ্যালেন্ট সাইন এই সাইনটা আসলে কি এই সাইনটা আসলে মিনিং করে যে M1 মাইনাস এটা কিন্তু আসলে মাইনাস সাইন আমরা মাইনাস ব্যবহার করব কিন্তু এখানে দেখা যাচ্ছে যে M1 ডিফারেন্স M2 কেন দেওয়া হলো এখানে আপনাদের মনে রাখতে হবে এই যে আমাদের M1 মানে প্রথম গ্রুপের মিন আর M2 হচ্ছে দ্বিতীয় গ্রুপের মিন তার গড় এখন আমাদের সবসময় মনে রাখতে হবে
যে গড়টা যদি আমাদের এরকম হয় যে প্রথম গ্রুপ যা M1 আমরা পেয়েছি 65 এবং M2 এর যে গড় আমি পেয়েছি 60, অথবা এখানে যদি আমার এরকম হয় তাহলে আমরা সহজেই M1 মাইনাস M2 আমরা করতে পারতেছি, তাই না? সহজেই করতে পারতেছি। 65 থেকে 60 বিয়োগ করতে, যদি ব্যতিক্রম আসে M1 70, M1 ধরে যদি আসে 60 আর M2 আসে যদি 75, যদি 7, তাহলে কি M2 এখানে বড় হয়ে গেল, বেশি হয়ে গেল, M1 হয়ে গেল কম, তাহলে 60 থেকে 75 বিয়োগ করতে হবে, তাহলে কি আসবে? মাইনাস আসবে। কিন্তু এই যে চিহ্নটা, এই চিহ্নটা দ্বারা কি বোঝাচ্ছে? যেটা বড় হবে সেটা আগে আসবে, যেটা বড় হবে সেটা আগে আসবে। যদি 75 বড় এবং 60 ছোট, তাহলে আমরা 60টা পড়ে যাবে, অর্থাৎ 75 থেকে 60 বিয়োগ হবে, অর্থাৎ এটা চেঞ্জ হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে যে এই M1 অর্থাৎ আমার বড়টা থেকে সবসময় ছোটটা বিয়োগ করতে হবে। এই চিহ্নটা দ্বারা এটাই বোঝাচ্ছে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে কিন্তু। তাহলে আমরা এইভাবে সূত্রগুলোকে কিন্তু প্রকাশ করতে পারি। এখন আমরা দেখি যে আমাদের এখানে যে ইয়ার সূত্র M1 ডিফারেন্স M2 বাই SCD, মূলত সূত্র হচ্ছে এটা। এখন আমাদের এখানে কি কি আছে? M1 M2, তার মানে হচ্ছে দুটো গ্রুপ। আমরা আগেই বলছিলাম সূত্রের মধ্যে দুটি দলের মধ্যে তাদের গড়ের তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কিনা, সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটা মেজার করার জন্য আমরা যে টেস্ট করে থাকি। তাহলে আমাদের এখানে কি কি থাকবে? আমাদের এখানে থাকবে M1 আমাদের লাগবে, M2 আমাদের লাগবে, এবং SED, এই যে SED এই SED এর জিনিসটা আমরা এখন একটু আলোচনা করব। এখন এই যে আমরা বলছি SED, এখন এই যে SED নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি দেখা গেল? Z ইজ ইকুয়াল টু আমরা পেলাম M1 ডিফারেন্স M2 ডিভাইডেড বাই SED। এখন আমাদের SED বের করতে হবে। এখন SED আমরা কিভাবে বের করব? SED যে সূত্রটা আমরা পাবো রুট ওভার S1 স্কয়ার বাই N1 প্লাস S2 স্কয়ার বাই N2। Normally SED is equal to root over S1 square by N1 plus S2 square by N2। এখন আমরা এখানে যদি দেখি এই S1 টা কি? S1 হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। S1 টা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? আমাদের কয়টা গ্রুপ আছে? দুটো গ্রুপ আছে। তাহলে এই S1 দ্বারা আমরা প্রকাশ করব এই যে প্রথম গ্রুপ, এই প্রথম গ্রুপের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর N1 টা কি? N1 হচ্ছে প্রথম গ্রুপের সদস্য সংখ্যা, যত থাকবে তত, স্যাম্পল সাইজ অফ ফার্স্ট গ্রুপ। সিমিলারলি S2 কি? S2 হচ্ছে এই যে দ্বিতীয় গ্রুপ, এই দ্বিতীয় গ্রুপের কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর N2 কি? আমাদের এই দ্বিতীয় যে গ্রুপ আছে সেই দ্বিতীয় গ্রুপের আমাদের স্যাম্পল সাইজ। তাহলে আমাদের এখানে কি কি লাগতেছে? আমাদের প্রথমে প্রথম দলের গড় লাগতেছে, দ্বিতীয় দলের গড় লাগতেছে, প্রথম দলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগতেছে, এবং তার দলের সদস্য সংখ্যা লাগতেছে, এবং এখানে দ্বিতীয় দলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগতেছে বা আদর্শ বিচ্যুতি, এবং দ্বিতীয় দলের সদস্য সংখ্যা লাগতেছে। এগুলো আমাদের দেওয়া থাকবে। তাহলে আমরা এখন যদি দেখি, তাহলে আমরা দেখি একটা সমস্যা আমরা দেখি সমাধান করতে পারি কি না। তবে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই যে জেড টেস্ট, সেই জেড টেস্টের ক্ষেত্রে আমাদের কয়েকটা গ্রুপের মধ্যে, অর্থাৎ জেড টেস্ট এর ক্ষেত্রে আমরা দেখব সে কয়েকটা প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট দলের জন্য, একটা হচ্ছে কোরিলেটেড দলের জন্য, একটা হচ্ছে ম্যাচড দলের জন্য। এটা তিনটা প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ জেড টেস্টই তিন প্রকারের হয়। আমরা যখন টি টেস্ট করতে যাব তখনও আমরা দেখব টি টেস্ট তিন প্রকারের হয়ে থাকে। হ্যাঁ, একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে কোরিলেটেড, একটা হচ্ছে ম্যাচড। আমরা যখন এই কোরিলেশন করেছিলাম র্যাঙ্ক ডিফারেন্সের মাধ্যমে এবং প্রোডাক্ট মুভমেন্টের মাধ্যমে,
সেই প্রোডাক্ট মুভমেন্টের মাধ্যমে আমরা যে রিলেশনটা আমরা পেয়েছিলাম, যে আর এর যে মানটা পেয়েছিলাম, অথবা র্যাঙ্ক ডিফারেন্সে যখন রো এর মানটা পেয়েছিলাম, সেখানে কিন্তু এই জিনিসগুলো লাগবে। এটা আমরা টি টেস্টের ক্ষেত্রে আমরা দেখব। তাহলে আমরা জেড টেস্টে পেলাম কি, জেড টেস্ট হচ্ছে কত প্রকারের? 3 প্রকারের। এখন আমরা যদি একটা সমস্যা দেখি, তাহলে আমরা কিভাবে সেটা সলভ করতে পারি। দেখেন এখানে কি কি দেওয়া আছে, আমরা যদি সেখানে দেখতে পাই তাহলে আমরা পাবো, আমরা দুটো গ্রুপ নিলাম, একটা বালক এবং একটা বালিকা গ্রুপ আমরা নিলাম। সেই গ্রুপের মধ্যে কি কি দেওয়া আছে যদি আমরা এখানে দেখি, একটা ক্লাসের এ সেকশন এবং হচ্ছে বি সেকশন। এই এ সেকশন এবং বি সেকশন, অথবা আমরা যদি বয়েজ এবং গার্লসের কথা বলি, এই বয়েজ এবং গার্লসের তাদের সদস্য সংখ্যা হচ্ছে আমাদের 50 জন। 50 জন বয়েজ এবং 50 জন গার্লস, হ্যাঁ, শিক্ষার্থী সংখ্যা। তাদেরকে আমরা একটা পরীক্ষা নিলাম, স্ট্যাটিস্টিক্সের উপর একটা পরীক্ষা নিলাম, অথবা ম্যাথমেটিক্সের উপর পরীক্ষা নিলাম, অথবা যে কোনো সাবজেক্টের উপর পরীক্ষা নিলাম। পরীক্ষা নেওয়ার পরে আমরা নিম্নোক্ত তথ্যগুলো পেলাম। কি কি তথ্য পেলাম? এখানে মিন যদি আমরা বলি, এখানে বয়েজকে আমরা কে দ্বারা প্রকাশ করলাম? গার্লকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। তো বয়েজ মিন কত আসছে? 65। এখানে আসছে মিন আসছে এখানে 65। এটা হচ্ছে কার? বয়েজ। আর গার্লসের কত আসছে? 62। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এসডি। তাইলে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি এই বয়েজের ক্ষেত্রে আসছে 6.3, আর আসছে গার্লসের ক্ষেত্রে আসছে 6.6। আর এখানে আমরা বলছি যে এই যে বয়েজ এবং গার্লসের সংখ্যা, নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস কত আছে? 50। এখানে দেওয়া আছে 50। এই হচ্ছে আমাদের ডেটাগুলো দেওয়া আছে। তাহলে আমরা কি কি পেলাম? মিন পেলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম, নাম্বার অফ স্টুডেন্ট আমরা পেলাম। তো এখন আমাদের কি করতে হচ্ছে, যেহেতু 50 আমাকে স্যাম্পল সাইজ 50 আমরা পেয়ে গেছি, তাই 50 যেহেতু হয়ে গেছে, মনে করেন এখানে প্যারামেট্রিক টেস্টিং করতে বলছে বা আপনাদের এইভাবে দেওয়া আছে, তখন আপনাদের কোনো কিছু বলে দেওয়া থাকলো না যে জেড টেস্টে করো অথবা টি টেস্টে করো। তখন আপনারা জেনারেলি কোন টেস্টে করবেন? জেড টেস্ট করবেন। কারণ আপনাদের এখানে দেওয়া আছে যে আমার স্যাম্পল সাইজ হচ্ছে গ্রেটার দেন 30, 30 এর বেশি। যদি এখানে 20 থাকতো, এখানে 25 থাকতো, তাহলে আমরা কোনটা করতাম? টি টেস্ট করতাম। অর্থাৎ n গ্রেটার দেন 30, n লেস দেন 30। তা আমরা এখানে কি করব? টি টেস্ট, জেড টেস্ট করব, যেহেতু n গ্রেটার দেন 30। এখন আপনাদের হাইপোথিসিস সম্পর্কে আমি কোনো একটা ক্লাসে বলেছিলাম। হাইপোথিসিস আমাদের এই টেস্টগুলো যখন আমরা করব, তখন কিন্তু আমাদেরকে হাইপোথিসিস ধরতে হবে। অনুমিত সিদ্ধান্ত যাকে বলা হয়, অনুমিত সিদ্ধান্ত আপনাকে ধরতে হবে। তাহলে আমরা সলিউশনের ক্ষেত্রে প্রথমে আমরা হাইপোথিসিসটা লিখব। হাইপোথিসিসটা কি লিখব? আমরা হাইপোথিসিস কিন্তু অবশ্যই ধরতে হবে। নাস্তি প্রকল্প অবশ্যই ধরতে হবে। এবং এখানে আপনারা এটাও ইন্ডিকেট করে দিতে পারেন যে যেহেতু z greater than 30, so we can apply z test, আমরা এটা বলতে পারি। এখন আপনাদের ধরার পরে আপনার সলিউশনের ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? নাল হাইপোথিসিস ধরতে হবে। ওই যে আমরা বলছি কি, যে তাদের মধ্যে, তাদের গড়ের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কিনা সেটা আমরা যাচাই করব। তাৎপর্যপূর্ণ পার্থক্য, তাহলে আপনাকে নাল হাইপোথিসিস ধরতে হবে। প্রথমে নাল হাইপোথিসিস ধরতে হবে। কি ধরতে হবে? যে এই যে আমাদের ছেলে এবং মেয়ের এই যে গণিত বিষয়ের পরীক্ষা নেওয়া হলো, তাদের গড় নম্বরের মধ্যে বা পারদর্শিতার মধ্যে কোনো
তাৎপর্যপূর্ণ পার্থক্য নাই। এটা আপনাদেরকে আগে ধরে নিতে হবে, তাই না? যে এই নার্সিং প্রকল্প ছেলে এবং মেয়েদের এই গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের এই গড় পারদর্শিতার মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নাই, তাৎপর্যপূর্ণ কোনো পার্থক্য নাই, এটা আপনাকে ধরে নিতে হবে। এরপরে আমরা ইয়ে করবো, বসাই দিব। জাস্ট এখানে আমাদের সবকিছু আছে, জাস্ট এখানে আমরা বসিয়ে দিব। তাহলে আমাদের এখানে M1 কত আছে? M1 প্রথম নমুনা দলের গড় 65 এখানে আমাদের আছে। M2 দ্বিতীয় নমুনা দলের গড় কত আছে? 62। এখানে এই যে SD বা আমরা যদি বলি কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে প্রথম নমুনা দলের আদর্শ বিচ্যুতি, প্রথম নমুনা দলকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? S1। তাইলে S1 কত দেয়া আছে? 6.3। আবার S2 কত দেয়া আছে? 6.6। N1 কত আছে? 50। N1 হচ্ছে 50, আবার N2 কত আছে? 50। তাহলে আমাদের সব ইনফরমেশন এখানে আছে, জাস্ট আমরা এখানে বসিয়ে দেব। এখন বসানোর আগে আমরা একটা কাজ করব কি, আমরা আগে এই SED √S1² N1 + S2² N2 এই মানটা আমরা SED মানটা আগে বের করে নেব। বের করে নিলে আমরা এখানে শুধু বসিয়ে দেই, আমরা মানটা পেয়ে যাব। এখন তাহলে আমরা যদি এখানে দেখি যে SED এর মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? √S1², S1 কত? 6.3 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত? N1 50 প্লাস S2², S2 কত? 6.6 হোল স্কয়ার ডিভাইডেড বাই 50। এখন আমরা যদি এখান থেকে এই 6.3 কে যদি আমরা বর্গ করে আমরা যে মানটা পাবো 6.3 কে আমরা যদি বর্গ করি কত পাবো? 39.69 ডিভাইডেড বাই 50 প্লাস 66 কে যদি আমরা বর্গ করি আমরা পাবো 43.56 ডিভাইডেড বাই 50। যদি আমরা এই 39.69 কে আমরা 50 দিয়ে ভাগ করি আমরা পাবো 0.79 প্লাস আমরা যদি 43.56 কে 50 দ্বারা ভাগ করি আমরা কত পাবো? আমরা পাবো 0.87। যদি আমরা 0.79 এবং 0.87 যোগ করে আমাদের কত আসবে? 1.66। এখন এটা হচ্ছে √, তাহলে আমাদেরকে বর্গমূল করতে হবে। এই 1.66 কে যদি আমরা বর্গমূল করি আসবে 1.29। তাহলে আমরা এখানে কি পেলাম? SED এর মানটা আমরা পেয়ে গেলাম। SED মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের সহজ হয়ে গেল। আমরা এখন এখানে কি করব? আমরা এগুলো একটু মুছে দেই। আমরা এখানে SED মান 1.29 আমরা পেলাম। তাহলে আমাদের এখানে যে এই জেড টেস্টের যে সূত্র, সেই সূত্রের মধ্যে আমরা এখানে পেয়েছিলাম M1 কত পেয়েছি? 65 মাইনাস M2 কত? 62 ডিভাইডেড বাই SED মান কত পেলাম আমরা? 1.29। 65 থেকে 62 চলে গেলে থাকবে কত? মাইনাস করে থাকবে 30 ডিভাইডেড বাই 1.29। 3 কে যদি 1.29 দ্বারা ভাগ করে তাহলে আমাদের রেজাল্টটা কত আসবে? কত আসবে আমাদের রেজাল্ট? আমাদের আসবে 2.33। এই যে 2.33 আমরা পেলাম, এই যে আমরা 2.33 আমরা পেলাম, যেটার মান আসলে কত? 2.33। এখন আমাদের এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে
যে এই যে ছেলে এবং মেয়ে দুজনের পরীক্ষা আমরা নিলাম, তাদের মেন আসলো 65, একজনের মেন আসলো 62, এখন তাদের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কিনা। এখন এর জন্য আমাদের করতে হবে, আমাদের ক্রিটিক্যাল ভ্যালু বলে একটা জিনিস আছে, চরম মান। এটা হচ্ছে টেবিলে করা থাকে, তাকে আমরা ক্রিটিক্যাল ভ্যালু বলি। এখন এখান থেকে এই ক্রিটিক্যাল ভ্যালুর ক্ষেত্রে ক্রিটিক্যাল ভ্যালু পাওয়ার জন্য এর আগে করতে হয় ডিগ্রিস অফ ফ্রিডম, এবং এর আগে করতে হয় লেভেল অফ কনফিডেন্স বা লেভেল অফ সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্টের একটা জিনিস আছে, এখানে দুটো শর্ত আছে, যে আমরা সাধারণত 5% অথবা 1%, 1% লেভেল অফ সিগনিফিক্যান্ট অথবা 5% অফ লেভেল অফ সিগনিফিক্যান্ট। সেখানে আমরা যদি 5% এর কথা বলি, 5%, এই 5% হলে আসে কত, 0.05, আর যদি 1% হয়, 1% হয় আমাদের 0.01। এই লেভেল অফ সিগনিফিক্যান্টে যদি আমরা এই 0.05 অথবা 0.01 লেভেল অফ সিগনিফিক্যান্ট দিই, এবং ডিগ্রিস অফ ফ্রিডম আমাদের জেড টেস্টের ক্ষেত্রে আমার দরকার পড়ে না, আমরা শুধু এই লেভেল অফ সিগনিফিক্যান্টটা জানবো, এই শুধু লেভেল অফ সিগনিফিক্যান্টটা জানবো। এখন আমরা এই যে লেভেল অফ সিগনিফিক্যান্ট 5% অথবা 1%, এটা আমরা কোনো একটা ক্লাসে আমরা আলোচনা করেছি। তো এখন এই যে লেভেল অফ সিগনিফিক্যান্ট যদি আমরা ধরি, তাহলে এখানে বিশ্বস্ততার মাত্রা, যে বিশ্বাস কতটুকু আমরা যে এই যে টেস্টগুলো গ্রহণ করলাম তার বিশ্বস্ততা কতটুকু, তাহলে এখানে 5% এবং 1%। তো এই 5% এবং 1% যদি আমরা নেই, তাহলে আমরা দেখি এই বিশ্বস্ততা মাত্রা আমরা সাধারণত 5% নেই, কোনো কোনো ক্ষেত্রে 1% নেই। এই লেভেল অফ কনফিডেন্সের উপর বা লেভেল অফ সিগনিফিক্যান্সের উপরে আমাদের আবার ক্রিটিক্যাল ভ্যালু নির্ভর করে, বেশ কম হয়। যদি আমি 10% নেই তখনও বেশ কম হবে, যদি 1% নেই তখন যে ক্রিটিক্যাল ভ্যালু আসবে 5% নিলে সেই ক্রিটিক্যাল ভ্যালু আসবে না। তাহলে আমরা এখানে 5% নিলাম, যে এই অর্থবহতার 0.05 স্তরে অথবা 95% বিশ্বস্ততা বা আস্থা সীমায় যেদের ক্রান্তিমান, ওই যে ক্রিটিক্যাল ভ্যালুর কথা বলছি, এই ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে ক্রান্তিমান, ক্রান্তীয় মান যাকে বলা বা চরম ভ্যালু আমরা যাকে বলি। তাহলে এখানে আমরা যদি দেখতে পাই যে এই 0.05, এই 0.05 এই অর্থবহতার স্তরে অথবা 95% যে বিশ্বস্ততা বা আস্থা সীমায় এই জেডের ক্রান্তিমান হচ্ছে 1.96। এটা আপনাদের মনে রাখতে হবে যে এই 0.5 অথবা 5% আস্থা সীমায় বা লেভেল অফ সিগনিফিক্যান্টের এই জেডের ক্রান্তিমান হচ্ছে 1.96। তাহলে আমরা এই টেবিল ভ্যালু, এটাকে টেবিল ভ্যালু বলা হয়, আর এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু, আমরা ক্যালকুলেশন করে এই মানটা পেয়েছি 2.33, আর তার ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে কত, 1.96। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এই যে আমাদের যে মানটা আমরা বের করলাম 2.33, তাহলে আমাদের যে ক্রিটিক্যাল ভ্যালু, এই ক্রিটিক্যাল ভ্যালুর চাইতে এই মানটা কি বড় না ছোট? এটা হচ্ছে কম, 1.96 আর 2.33। তাহলে আমাদের যে ক্যালকুলেশন করে যে মানটা আমরা পেলাম, সেই মানটা আমাদের এই ক্রিটিক্যাল ভ্যালুর চাইতে বড়। তো আমরা মনে রাখবো, যখন কি হবে, আমার ক্রিটিক্যাল ভ্যালুর চাইতে আমার এই ক্যালকুলেটেড ভ্যালু বড় হবে, তখন ওই যে আমরা নাস্তিক প্রকল্প ধরেছিলাম, কি ধরেছিলাম, তাদের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য নাই। তাহলে এই নাস্তিক প্রকল্প বাতিল হয়ে যাবে, নাস্তিক প্রকল্প বাতিল হয়ে যাবে। যদি সেটা এই ক্রিটিক্যাল ভ্যালু বড় হতো, আমার এই ভ্যালু ছোট হতো, তাহলে সেটা অ্যাকসেপ্টেড হতো, হ্যাঁ, এটা অ্যাকসেপ্টেড হতো। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেটা মান পেলাম 2.33, আর আমাদের ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে 1.96। তাহলে আমাদের ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে ছোট, আর আমাদের প্রাপ্ত মান যেটা ক্যালকুলেটেড ভ্যালু সেটা হচ্ছে বড়। সুতরাং আমরা যে নাস্তিক প্রকল্প ধরেছিলাম, সেই নাস্তিক প্রকল্প বাতিল হয়ে গেল। তার মানে কি, বাতিল যদি হয়ে যায়, আমরা কি ধরেছিলাম, যে তাদের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য নাই। তাহলে এটা যেহেতু বাতিল হয়ে গিয়েছে, তাহলে আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে, তাৎপর্যপূর্ণ পার্থক্য রয়েছে। তাহলে আমরা এখান থেকে যে এই যে বিষয়গুলো, ছেলে এবং মেয়েদের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরে গড় নম্বরের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য রয়েছে। তাহলে তাৎপর্যপূর্ণ পার্থক্য যদি থাকে, তাহলে এখানে আমরা ছেলেদের মিন কত পেয়েছিলাম, 65, আর মেয়েদের মিন কত পেয়েছিলাম, 62। তাহলে কারা ভালো করছে বলতে পারি, মেয়েদের তুলনায় ছেলেরা
ভালো করেছে। ওকে, জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ।